আজকের ভিডিওতে এওলিয়ান প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম সম্পর্কে আলোচনা করব। তো এওলিয়ান এই শব্দটি এসেছে গ্রিক বায়ুদেবতা এওলিয়াসের নাম থেকে। আর এই এওলিয়ান প্রক্রিয়া বলতে মূলত বায়ু দ্বারা সংগঠিত এই ভূগাঠনিক কার্যকলাপকে বোঝায়। এই মরু ও মরুপ্রায় অঞ্চলে যেখানে এই উদ্ভিদ আচ্ছাদন কম এবং আলগা বালুকণা বেশি থাকে, সেখানে বায়ু একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ গঠনকারী শক্তি হিসেবে কাজ করে। অর্থাৎ এই পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে যে মরু ও মরুপ্রায় অঞ্চল আছে, সেখানে এই বায়ু কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়। বায়ু সব থেকে বেশি এখানেতে বিভিন্ন ভূমিরূপ গঠনে সব থেকে বেশি ভূমিকা নিয়ে থাকে। তো মূলত এই যে এওলিয়ান যে প্রসেস, যেটা এই মরু ও মরুপ্রায় অঞ্চলেতেই দেখতে পাওয়া যায় বেশি। তো এই এওলিয়ান প্রসেস বলতে এই বায়ুর কাজ, অর্থাৎ বায়ুর যে কাজ ক্ষয় বহন ও সঞ্চয়ের ফলে, মানে যে পদ্ধতিগুলোর মাধ্যমে বায়ু এই কাজগুলো করে, মানে ক্ষয় বহন ও সঞ্চয়ের এই কাজগুলো, সেই পদ্ধতিগুলোকে প্রসেসের মধ্যে ধরা হয়। আর সেই কাজ বা প্রসেসের মধ্যে দিয়ে যে ভূমিরূপগুলো এই মরু ও মরুপ্রায় অঞ্চলে তৈরি হয়, সেগুলোই হচ্ছে এই এওলিয়ান প্রসেস এবং তার দ্বারা যে ল্যান্ডফর্ম, সেই ল্যান্ডফর্মের মধ্যে পড়ে। এবার দেখে নেওয়া যাক যে এই বায়ু যে কাজ যে হয় সেটা কি কি। তো আমরা প্রত্যেকেই জানি এবং আমরা পড়ে এসেছি যে বায়ু 3 রকমের কাজ করে থাকে: ক্ষয়, বহন ও সঞ্চয়। তো ক্ষয় কাজের ক্ষেত্রে বায়ু 3টে পদ্ধতি অবলম্বন করে। প্রথমত হচ্ছে এই অপসারণ। এই প্রক্রিয়াতে এই প্রবল বায়ু প্রবাহে বালিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে যায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, সেটা হলো অবঘর্ষ। এই প্রক্রিয়াতে বায়ুবাহিত বালিকণা পাথরখণ্ড প্রবাহ পথে শিলাস্তূপের গায়ে আঘাত করে আঁচড় কাটা দাগ বা মৌচাক সদৃশ গর্ত সৃষ্টি করে। অর্থাৎ বায়ুর সঙ্গে যে বালিকণাগুলো বাহিত হয়, সেই বালিকণাগুলোর মানে বায়ুর প্রবাহ পথে, ধরো মরুভূমিতে যখন মানে বায়ু প্রবাহিত হয়, তখন সেই মরুভূমির থেকে আলগা বালি সেই বায়ুর সঙ্গে মিশে থাকে। এবারে সেই বায়ুর গতিপথে যদি কোনো বড় প্রস্তর খণ্ড থাকে বা পাথরের খণ্ড থাকে বা পাহাড় থাকে, তাহলে তার গায়েতে এই বালিকণা মিশ্রিত যে বায়ু, সেটা আঘাত করে এবং তার দ্বারা ওই শিলাস্তূপের যে গা আছে, সেই গাতে এই আঁচড় কাটার মতন দাগ সৃষ্টি হয় এবং শিলাস্তূপটা ক্ষয়প্রাপ্ত হয়। তো এটা হলো অবঘর্ষ প্রক্রিয়া। আর একটা হলো ঘর্ষণ। এই প্রক্রিয়াতে কি হয় না, ভূপৃষ্ঠের উপর দিয়ে স্থানান্তরিত হওয়া পাথরের খণ্ড ও নুড়ি পরস্পরের সঙ্গে সংঘর্ষে খুব ছোট ছোট বালিকণায় পরিণত হয়। অর্থাৎ বায়ু যখন প্রবাহিত হয়, বায়ু যখন আলগা বালিকণাগুলোকে যখন উড়িয়ে নিয়ে যেতে পারে, সেগুলোর মাধ্যমে মূলত এই অবঘর্ষ প্রক্রিয়াতে এই প্রস্তরখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু যে সমস্ত তুলনামূলক ছোট কণার যে পাথরের খণ্ডগুলো রয়েছে, যেগুলো বায়ু প্রবাহের সঙ্গে বাহিত হতে মানে উঠতে পারে না, তো তারা কি করে, এই স্থানান্তরিত হয় ভূপৃষ্ঠের উপর দিয়ে। স্থানান্তরিত হওয়ার সময় কি হয় না, একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে, পরস্পরের সঙ্গে সংঘর্ষতে লাগে বা ঠোকাঠুকি হয় এবং তার ফলে কি হয়, সেগুলো ছোট ছোট কণাতে পরিণত হয় এবং বালিকণাতেও পরিণত হতে দেখা যায়। এগুলো হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ মানে বায়ুবাহিত যে কণাগুলো রয়েছে, সেই কণার মধ্যে যে পারস্পরিক যে সংঘর্ষ বা ঠোকাঠুকি, যেটা সেইটাকে বলা হয় ঘর্ষণ। সেই ঘর্ষণের দ্বারাই ওই পাথরের খণ্ড, ছোট যে পাথরের খণ্ড নুড়িগুলো আছে, সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। তো মূলত এই 3টে পদ্ধতি আছে: অপসারণ, অবঘর্ষ এবং ঘর্ষণ। এই 3টে পদ্ধতির মাধ্যমে মরুভূমিতে বায়ু ক্ষয়কাজ করে থাকে। এবার আসা যাক বায়ু কী কী পদ্ধতিতে বহন করে থাকে। তো প্রথমত ভাসমান প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় বায়ু প্রবাহের সাথে অতি সূক্ষ্ম বালিকণা এবং ধূলিকণা, যার ব্যাস হচ্ছে এই 0.05 মিলিমিটারেরও কম, এগুলো কি হয়, ভাসমান অবস্থায় বাহিত হয়, উড়ে চলে যায়। বায়ু তাদেরকে ভাসিয়ে উড়িয়ে নিয়ে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে চলে যায়। আর একটা যে লম্ফদান প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কি হয় না, মাঝারি আকারের, অর্থাৎ এই 0.05 মিলিমিটার থেকে 2 মিলিমিটারের আকৃতির যে নুড়ি শিলাখণ্ড, এগুলো ভূপৃষ্ঠের ধাক্কা খেয়ে খেয়ে লাফিয়ে বায়ুবাহিত হয়ে এগিয়ে চলে। আর একটা আছে গড়ানো প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আকারে বড়
মোটামুটি 2 মিলিমিটারেরও বেশি বড় যে শিলাখণ্ড বা নুড়ি পাথরগুলো রয়েছে সেগুলো ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয়, মানে লাফাতে পারে না, তো সেই জন্য গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয়। তো এই তিনটে পদ্ধতির মাধ্যমে বায়ু বহন কাজ করে থাকে। এবার আসা যাক সঞ্চয়ের ক্ষেত্রেও তিনটে পদ্ধতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অধঃপাতন। তো এই প্রক্রিয়ায় ধীর গতিসম্পন্ন বায়ু সূক্ষ্ম বালি ধূলিকণাকে ধীরে ধীরে সঞ্চয় করে। 2 নম্বর হলো উপলেপন। এই প্রক্রিয়াতে বায়ুবাহিত মাঝারি থেকে বড় আকারের নুড়ি কাঁকর প্রস্তরখণ্ড গড়িয়ে গড়িয়ে সঞ্চিত হয়। আর অধিগ্রহণ, এই প্রক্রিয়ায় উঁচু নিচু ভূমিভাগ বায়ুবাহিত পদার্থ সমূহ আটকে গিয়ে সঞ্চিত হয়ে থাকে। তো এই হলো বায়ুর যে কাজের যে পদ্ধতি সেটা, এটাকে এই এওলিয়ান প্রসেসের মধ্যে ধরা হয়। এবারে এর ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়ে থাকে, অর্থাৎ বায়ুর এই ক্ষয় কাজ বা সঞ্চয় কাজের দ্বারা মরুভূমি অঞ্চলে কি ধরনের ভূমিরূপ তৈরি হয়ে থাকে। প্রথমে আলোচনা করব বায়ুর ক্ষয় কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো। প্রথমত হচ্ছে এই অপসারণ গর্ত, অর্থাৎ মরুভূমিতে এই বায়ুপ্রবাহের দ্বারা শিথিল বালিকণা অপসারিত হয়ে কোনো স্থান অবনমিত হয়ে যে ছোট বড় গর্ত সৃষ্টি করে তাকে এই অপসারণ গর্ত বলা হয়। অর্থাৎ যে অপসারণ প্রক্রিয়া যেটা আমরা পড়লাম এক্ষুনি, সেই অপসারণ প্রক্রিয়াতে মরুভূমির একটা অংশ থেকে যখন প্রচুর পরিমাণে বালি যখন উড়ে আর একটা জায়গায় যখন চলে যায় তখন সেই জায়গাতে একটা অবনমিত গর্ত তৈরি হয়ে যায়, যেটাকে বলা হয় এই অপসারণ গর্ত। তোমরা পাশের এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই অপসারণ গর্ত, অর্থাৎ এই যে জায়গাটা এখানেতে এই তৈরি হয়েছে। এরপরের যে ভূমিরূপটা আছে সেটার নাম হচ্ছে ইয়ারদাং। ইয়ারদাংয়ের ক্ষেত্রে কি হয় না, এই মরু ও মরুপ্রায় অঞ্চলে এই উল্লম্বভাবে পর্যায়ক্রমে এই কঠিন ও কোমল শিলাস্তূপে এই অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত স্বল্প উচ্চতাযুক্ত ভূমিরূপকে ইয়ারদাং বলে। এক্ষেত্রে কি হয় দেখো না, এই মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করলে এবং বায়ু শিলাস্তরের সমান্তরালে প্রবাহিত হলে নরম শিলাস্তরের দুর্বল অংশ বরাবর বায়ু দ্রুত অবঘর্ষ ক্ষয় করে সুড়ঙ্গ তৈরি করে। আর দুপাশের কঠিন শিলা কম ক্ষয় পেয়ে খাড়া ঢালু ও স্বল্প উচ্চতাযুক্ত দীর্ঘ শৈলশিলার আকারে এই ইয়ারদাং সৃষ্টি করে। অর্থাৎ দেখো এই পাশের যে ছবিটা আছে, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে উঁচু যে অংশগুলো রয়েছে এই উঁচু অংশগুলো তোমার কঠিন শিলা গঠিত অংশ। তো এরকমভাবে আর এই যে মাঝখানের এই যে অংশ এটা রয়েছে, দেখো এই যে অংশটা, এই অংশটা হচ্ছে নরম শিলা। তো এইখানটাতে বায়ু কী করেছে, অবঘর্ষ প্রক্রিয়ায় এই জায়গাটাতে বেশি ক্ষয় করেছে তুলনামূলকভাবে পাশের এই কঠিন শিলার থেকে। তো যে কারণে খুব দীর্ঘ সময় ব্যাপী ধরেই যখন এই ক্ষয় কাজটা যখন চলেছে তখন দেখা যাচ্ছে যে এই মাঝখানের এই নরম শিলাটা বা এই পাশেরও যে নরম শিলার যে অংশ যেটা রয়েছে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, সেই তুলনায় এই কঠিন শিলাগুলো উঁচু হয়ে শৈলশিলার আকারে দাঁড়িয়ে রয়েছে। তো এই ধরনের যে ভূমিরূপ হয় এই ভূমিরূপগুলোকে বলা হয় ইয়ারদাং। দেখো পাশের এই যে ছবিটা রয়েছে এই ছবিটাতে এটা একটা এই ইয়ারদাংয়ের ছবি রয়েছে এবং দেখলেই তোমরা দেখতে পাবে যে এই যে মাঝখানের এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলো কোমল শিলা দিয়ে তৈরি হওয়ার দরুন এই জায়গাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, আর সেই তুলনায় এই যে অংশগুলো যেগুলো রয়েছে এই অংশগুলো কঠিন শিলা দিয়ে তৈরি হওয়ার জন্যে ক্ষয় প্রতিরোধ করে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। তো মরুভূমি অঞ্চলে এই ধরনের যে ভূমিরূপগুলো হয় এই ভূমিরূপগুলোকে ইয়ারদাং বলা হয়। এরপরে আসবো হচ্ছে জিউগেন। তো জিউগেনের ক্ষেত্রে দেখো এখানেও কী করে হয়, দেখো এই জিউগেন তাই মরু ও মরুপ্রায় অঞ্চলে এই অনুভূমিকভাবে পর্যায়ক্রমে এই কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপে এই অবঘর্ষ ক্ষয়ের ফলে এই কঠিন শিলা গঠিত চওড়া ও সমতল মাথাযুক্ত এবং নিম্নাংশ সরু ভূমিভাগকে এই জিউগেন বলা হয়ে থাকে। তো এক্ষেত্রেও দেখো খানিকটা ওই ইয়ারদাংয়ের মতনই ঘটনা ঘটে, কিন্তু এক্ষেত্রে এই শিলাস্তরটা অনুভূমিকভাবে ভূপৃষ্ঠে অবস্থান করে থাকে, আর ইয়ারদাংয়ের ক্ষেত্রে সেটা উলম্ব হয়। এবং যেহেতু এখানেতে কি হয় দেখো যেহেতু এটা অনুভূমিকভাবে অবস্থান করছে, তো এই মরু ও মরুপ্রায় অঞ্চলে এই কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে এই অনুভূমিকভাবে অবস্থান করলে শিলাস্তরের যে ফাটল চ্যুতিরেখা স্তরায়ন্তল যেগুলো শিলা দুর্বল স্থান সেখানে বায়ু এই অবঘর্ষ ক্ষয় করে প্রথমে গহ্বর তৈরি করে, আর কঠিন শিলা অল্প ক্ষয় পেয়ে চ্যাপ্টা মাথা বিশিষ্ট এই জিউগেন তৈরি করে। অর্থাৎ দেখো এই যে অংশগুলো যেগুলো রয়েছে এগুলো কঠিন শিলা গঠিত অংশ,
এই চ্যাপ্টা মাথা বিশিষ্ট এই অংশগুলো কঠিন শিলা গঠিত, আর এই যে মাঝখানের এই যে অংশ যেগুলো রয়েছে এগুলো কোমল শিলা গঠিত অংশ, যেগুলো ক্ষয় পেয়ে গেছে। আর এই পাশের ছবিটাতে দেখো, এখানে তো জিউগেনের একটা চিত্র দেওয়া হয়েছে। তো এইভাবে জিউগেন তৈরি হয়ে থাকে। তো দেখতে মোটামুটি একই রকমই হয়ে থাকে এই জিউগেন আর ইয়ারদাঙ্কে, কিন্তু তফাৎটা হলো এদের শিলার যে যে গঠনটা যেটা রয়েছে সেইটা। অর্থাৎ জিউগেনের ক্ষেত্রে শিলাস্তরগুলো অনুভূমিকভাবে, কঠিন ও কোমল শিলাস্তর অনুভূমিকভাবে অবস্থান করে, আর ইয়ারদাঙ্কের ক্ষেত্রে সেটা উলম্বভাবে অবস্থান করে থাকে। এবারে আসবো গৌড়, বা এই যে গৌড় বলে যে ভূমিরূপটা, এটাকে মাশরুম রকও বলা হয়ে থাকে, তার কারণ এটা দেখতে অনেকটা ব্যাঙের ছাতা বা মাশরুমের মতো। তো এখানেতে কি হয় দেখো, যে এই মরুভূমিতে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে বৃহৎ শিলাস্তূপ অবস্থান করলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে বায়ুপ্রবাহ দ্বারা এই অবঘর্ষ প্রক্রিয়া শিলাস্তূপের নিম্নাংশের নরম শিলাস্তর ক্ষয় পেয়ে সরু হয় এবং উপরের কঠিন শিলাস্তর কম ক্ষয় পেয়ে প্রসারিত হয়ে থাকে এবং সমগ্র শিলাস্তূপটি ব্যাঙের ছাতার মতন দেখতে হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত মরুভূমিতে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে থাকে, আর সেখানে যদি এমন কোনো শিলাস্তূপ থাকে যে শিলাস্তূপের এই যে ওপরের এই অংশটা কঠিন শিলা দিয়ে তৈরি, আর নিচের এই যে অংশ এটা রয়েছে এটা তুলনামূলকভাবে নরম শিলাতে তৈরি, তাহলে কি হবে, এই শিলাটা বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার দরুন ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং নিচের অংশটা সরু হয়ে যাবে, নিম্নাংশটা সরু হয়ে যাবে, আর উপরের যে অংশটা এটা অনেকটা চওড়া এবং গোলাকৃতির হয়ে থাকবে। তো এই ধরনের যে ভূমিরূপগুলো হয় এগুলোকে গৌড় বলা হয়, আর এটা দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতন হয়ে থাকে বলে একে মাশরুম রক বলা হয়ে থাকে। তো পাশের এই ছবিটাতে দেখো, এখানেতে এটা তো আঁকা ছবি, আর এটা তোমার হচ্ছে রিয়েল ছবি যে গৌড় দেখতে ঠিক এরকম হয় মরুভূমিতে। তো এই ওপরের যে অংশটা দেখো, এইটা কঠিন শিলা গঠিত অংশ, আর নিচে দেখো এই সরু মতন যে অংশটা যেটা রয়েছে এইটা কোমল শিলা গঠিত অঞ্চল, এবং এটা দেখতে পুরো একদম অবিকল হুবহু ব্যাঙের ছাতার মতনই হয়েছে। এরপরের ভূমিরূপটি হলো হচ্ছে ইনসেল বার্জ। তো ইনসেল বার্জ হচ্ছে এই মরু ক্ষয়চক্রের একদম শেষ পর্যায়ে বৈচিত্র্যহীন পেডিপ্লেনের উপর বায়ুর ক্ষয়কাজের ফলে কঠিন শিলা গঠিত অনুচ্চ ঢাল, খাড়া ঢাল বিশিষ্ট মসৃণ গাত্রযুক্ত প্রায় গোলাকার এই ক্ষয়ীভূত পাহাড় বা টিলাকে ইনসেল বার্জ বলা হয়ে থাকে। অর্থাৎ মরুভূমিতে যে ক্ষয়চক্র চলে সেই ক্ষয়চক্রের একদম শেষ পর্যায়ে, যদি আমরা ডেভিসের ক্ষয়চক্র অনুযায়ী যদি বলি তাহলে একদম বার্ধক্য পর্যায়, তখন কি হয়, মরুভূমিতে যে পেডিপ্লেন তৈরি হয় সেই পেডিপ্লেনের উপরে ক্ষয় প্রতিরোধ করে এরকম টিলার মতন এই ভূমিরূপ তৈরি হয়ে থাকে। এগুলো হচ্ছে ক্ষয় প্রতিরোধকারী শিলা, যেগুলোকে বায়ু পুরোপুরি ক্ষয় করে সমতলে পরিণত করতে পারেনি। তো এই ধরনের যে টিলাগুলো থাকে মরুভূমিতে ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে মূলত পেডিমেন্টের উপর, সেগুলোকে বলা হয় এই ইনসেল বার্জ বলা হয়ে থাকে। এরপরে তো আসবো হচ্ছে বায়ুর সঞ্চয় কাজের ফলেতে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে সেগুলো। তো মূলত বায়ুর সঞ্চয়ের ফলে বিভিন্ন রকমের বালিয়াড়ি তৈরি হয়ে থাকে, আর এই বালিয়াড়ি হলো যে বায়ুর গতিপথে কোনো যদি শিলাস্তূপ, গাছপালা বা ঝোপঝাড় থাকে তাহলে বায়ুবাহিত বালি স্তূপাকারে সঞ্চিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু ও দীর্ঘ যে বালির ঢিবি গঠন করে তাকেই এই বালিয়াড়ি বলে। অর্থাৎ মরুভূমিতে বায়ু সঞ্চয়ের ফলেতে প্রধান ভূমিরূপ যেটা গড়ে ওঠে সেটার নাম হচ্ছে বালিয়াড়ি। বিভিন্ন রকমের বালিয়াড়ি তৈরি হয়ে থাকে মরুভূমিতে, কিন্তু বিজ্ঞানী এই ব্যাগনল্ড বালিয়াড়িকে প্রধান দুটো ভাগে ভাগ করেছেন, যে দুটো ভাগ নিয়েই আমি আলোচনা করব। তো মূলত হচ্ছে বারখান বা তির্যক বালিয়াড়ি। তো তুর্কি শব্দ এই বারখানের অর্থ বালির পাহাড়। তো বায়ুর প্রবাহ পথে এই আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়িগুলো গড়ে ওঠে তাকে বলা হয় এই বারখান বালিয়াড়ি। অর্থাৎ দেখো এখানেতে যে ছবিটা দেওয়া আছে, এই যে আধখানা চাঁদের মতন দেখতে হয়ে থাকে এই বালিয়াড়িগুলোকে। তো এই ধরনের যে বালিয়াড়িগুলো তৈরি হয় একে বারখান বা তির্যক বালিয়াড়ি বলা হয়ে থাকে। আর এক ধরনের বালিয়াড়ি হয় যেটার নাম হচ্ছে সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, আর এই আরবি শব্দ সিফের অর্থ তলোয়ার। তো বায়ুপ্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো যে বালিয়াড়িগুলো তৈরি হয় তাকে এই সিফ বালিয়াড়ি বলা হয়। অর্থাৎ দেখো এই যে বালিয়াড়িগুলো, এই বালিয়াড়িগুলোকে বলা হয় সিফ বালিয়াড়ি, যেগুলো সমান্তরালে দীর্ঘ এবং সংকীর্ণ শৈলশিরার মতন এই এই বালিয়াড়িগুলো দেখতে হয়ে থাকে। ঠিক আছে, এরপরেতে দেখো আর একটা ভূমিরূপ হয় যেটার নাম হচ্ছে লোয়েস সমভূমি। তো লোয়েস সমভূমি বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে লোয়েস যে কথাটা আছে, এই লোয়েস কথাটা কি। অর্থাৎ এই জার্মান শব্দ লোয়েসের অর্থ স্থানচ্যুত বস্তু।
আর এই লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এই জার্মান ভূবিজ্ঞানী রিক্টোফেন। মরুভূমিতে এই হলুদ ও ধূসর রঙের কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট ও অভ্র খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম মানে 20 থেকে 25 মাইক্রোমিলিমিটার যার সাইজ হয়, এবং এই শিথিল ধূলি কণা ও বালিকণাকে বলা হয় লোয়েস বলে। আর এই লোয়েস দিয়ে দেখো যে সমভূমিটা তৈরি হয় সেটা কিভাবে হয় দেখো, যে মরু বা মরুপ্রায় অঞ্চলের লোয়েস কণা এই বায়ু দ্বারা বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে তাকে এই লোয়েস সমভূমি বলে। অর্থাৎ এই মরুভূমির শিথিল লোয়েস কণা বায়ু দ্বারা মানে বায়ুপ্রবাহ দ্বারা ভাসমান অবস্থায় বাহিত হয়ে মরু অঞ্চলের বাইরে আর্দ্র বায়ুর সংস্পর্শে এসে বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে এই পলিকণা রূপে সঞ্চিত হয় এবং নিচু ভূভাগ ক্রমশ ভরাট হয়ে হালকা হলুদ রঙের এই লোয়েস সমভূমি তৈরি করে থাকে। অর্থাৎ বুঝতে পারছো যে লোয়েস হচ্ছে একটা স্থানচ্যুত বস্তু যেটা মরুভূমি থেকে উড়ে যায়। বায়ু প্রবাহের দ্বারা মরুভূমি থেকে এই সূক্ষ্ম স্থানচ্যুত বস্তু অর্থাৎ এই লোয়েস উড়ে যায় এবং উড়ে গিয়ে মরুভূমি থেকে অনেক দূরে যখন বায়ু প্রবাহের গতিবেগ অনেক কমে আসে তখন সেখানেতে সঞ্চিত হয়, কিংবা দেখা যায় অনেক সময় যদি সেই অঞ্চলেতে বৃষ্টি হয় বা আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল হয় তাহলে সেই বৃষ্টির জলের সঙ্গে ওই লোয়েস মিশে পলি আকারে সেই জায়গাতে সঞ্চিত হয়, যেটা কি করে না কোনো নিচু জায়গাকে, নিচু ভূমিকে আস্তে আস্তে ক্রমশ ভরাট করে দেয় এবং একটা সমতল ভূমিভাগ তৈরি করে যাকে বলে লোয়েস সমভূমি। যেমন দেখো এই যে মধ্য এশিয়ার যে গোবি মরুভূমি আছে তার থেকে এই বালুরাশি উড়ে গিয়ে অর্থাৎ এই লোয়েস উড়ে গিয়ে চীনের যে হোয়াংহো নদীর অববাহিকায় সেখানে সঞ্চিত হয়ে পৃথিবীর বৃহত্তম এই লোয়েস সমভূমি গড়ে উঠেছে। এছাড়াও এই সাহারা মরুভূমিতে এই বালিকণা, ইসরায়েলের দক্ষিণাংশে ভারতের থর মরুভূমির বালিকণা এই গুজরাটে এরকম লোয়েস সমভূমি গঠন করেছে। তো এইগুলোই হলো এই বায়ুপ্রবাহের যে পদ্ধতি বা যে কাজগুলো বায়ু করে থাকে সেই কাজের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।